তো আর বিয়া করুন যায় না, আগে কিছু একটা করি। কেন বিয়ার পর কাজ কাম করুন যায় না? আমরা দুজন একসাথেই কাজ কাম করুন। হ্যাঁ ঠিকই কইছো, আমার বাপেরও ধারণা আমার দিয়ে কিচ্ছু হইব না। যদি আসলেই না হয় তখন তো সব কাম তোমারই করতে হইব। মানে কি আমি একলা কাম করুম আর তুমি বয়ে বয়ে খাইবা? কে বাচ্চা পারমু, রান্না বাড়ি করবো, ঘর সামলাবো না? জীবনে তো একটা ডিমও ভাজো নাই, তোমারে দিয়া হইব রান্না? হ্যাঁ কিচ্ছু হইব না তোমারে দিয়া। আরে মজিদ ভাই, কারে ফোন দেন? রাহেল রে? না না মানে এই মামুন কেমন আছিস তুই? অনেক ভালো আছি, কাম কাজের কোনো খবর নাই। তোমার আর টেনশন কি, বাপে তো মহাজন, টাকা পয়সার অভাব নেই। খালি প্রেমেরই অভাব। আচ্ছা মজিদ ভাই, আপনার হাতে যখন থেকে মোবাইলটা আসছে আপনি তো সারাদিন মাইয়াগো নাম্বার খুঁজেন, ফোন দেন, কই একটা প্রেমে তো করতে দেখলাম না। এবার ক্ষমা দেন, আপনার বাপেরে কোন একটা মাইয়া খুঁজা আপনার বিয়া দিয়ে দিন। তোরা বোঝোস না, তোরা কেউ বোঝোস না, তোরা আমার ভিতরটা কেউ বোঝোস না। আমি 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 কি আমি প্রেম করব না? আমি প্রেম করব, এই মোবাইল দিয়ে আমি প্রেম করব, এটা দিয়ে শুরু হইব। দেখো এই মোবাইল দিয়ে প্রেম শুরু আর এই মোবাইল দিয়ে প্রেম শেষ হইব। তারে কয় মোবাইলে বাইন তালাক। মস্করা করস, মস্করা করস, তোরা দুজনে এখানে কাড়ায় কাড়ায় প্রীতি করতেছস আর আমার খোঁজাও দিতেছস, তাই না? আমিও করুম, আমি প্রেম করুম, আমি প্রেম করে বিয়া করুম, এই মোবাইল আমার সাক্ষী হইব। কইয়া দিলাম, যা তোরা। মজিদ বলত হইলেও মজায় আছে, কাম কাজের কোনো টেনশন নেই। শোনো, ওর বাপ শুক্কুর মেম্বার, কম মানুষও তো ঠকায় নাই। মহাজনী, 2 নাম্বারই আর কর্জ, এগুলা করে ওর বাপ যা কামাইছে, মজিদ সারা জীবন ওর পায়ের উপর পা তুলা খাইতে পারবো। তবে কয়ে দিলাম, আরামে করলাম আরাম নাই। তার উপর শুনছি আব্বায়ও নাকি তার কাছ থেকে কিছু টাকা কর্জ করছে। কই বাবা মেডা কই? আরে বাড়ি ঢুকতে তো গোলা পিছনে লাগছে। শোনো আমি না, আমি এমনে এমনে তোমার পোলার এই কথাগুলো কই না, ওর ভালো লেগে কই, নইলে ও কি আমার দুশ্মন? আরে ওই তো পোলাপান মানুষ। পোলা ভাই? আরে কারে পোলা ভাই কইতেছো? তোমার পোলার বয়স কম হইছে মনে করছো? আমি না, মনে কইরা দেখো, তোমার পোলার বয়স কিন্তু কম হয় নাই। এই যে পুক পাড়ায় আগুন লাগছিল এর পরের সন্নিময় ওর জন্ম। হ্যাঁ হ্যাঁ তাই। কি কোন, তাহলে তোর বছর 27 বছর হইতে চললো। হ্যাঁ, এখনো যদি ওই আল চালানি ওই ধান বুননি না শিখে তা শিখবো কবে? আপনার পোলা শরীরে প্যাক মাইকে ওই খেত খামারি কাম করতে পারবো না। সাশার পোলা গায়ে প্যাক লাগাইতে চায় না? না না না, ওরে তো কাইলি ডাক্তারের কাছে পাঠাইতে হইব। আপনার পোলা শহরে যাইব, শহর থেকে মেলা টাকা কামাই নিয়ে এসে এখানে একটা দোতলা দালান তুলবো। এখানে হ্যাঁ দালান তুলবো? হ্যাঁ। পাক্কা? তাও আবার দোতলা? শহরে নাকি টাকা উড়ে। কি কইলা? শহরে টাকা উড়ে? উড়াইতাছি টাকা। এই মামুন, মামুন না। আর দূর কারে বিশ্রান, হ্যাঁ তো বাড়িতে নাই। ও বাড়িতে নাই? এই চাইবো তো, তখনই বুঝামু নে ওরে। হ্যাঁ তখনই ধরুন ঠাইচ্ছা। শহরে টাকা উঠতেছে, ও যে শহরে টাকা ধরছে, টাকা। আল্লাহ জানে কপালে আজকে কি আছে। চলো। আল্লাহ দেখ শোনা কি হবে না, আজকাল রাইতের বেলা ভোগের আসা শুরু হয়েছে। বালাইসা আপনি বই দিয়ে কিছু রাখেন। আরে আল্লাহ রে, কি সর্বনাশ হইল রে। কি যাবে না? আরে হইছেটা কি? এই মামু, আরে আরে কারে কি আরে সালাম করো কেন? কি হইছে? আরে কি সালাম করে কেন? আপনি দেখেন না, আপনার কোলা বিয়া করে বউ হয়ে বাড়িতে আইছে, কত বড় লায়ক হইছে বলে আমার। ও আল্লাহ গো, এখন আমার কি হইব গো? বড় আশ্চর্যের কথা যেটা হবে না। আর কি হইব? তোমার পোলায় যখন বিয়া করছে তখন তোমার পোলার বউ তোমার বৌমা হইব, এই সহজ কথা তোমার মাথায় ঢুকতেছে না? আমার কত শখ আছিল। আরে থো তোমার শখ, একদিনে পোলা একটা কামের মতো কাম করছে। হ্যাঁ, আরে পোলার বিয়া হইলো, তাই বাপের একটা পয়সাও খরচা হইলো না। হ্যাঁ হাই হাই বাদে হাই মামুন, হ্যাঁ তোর লোকে মায়া দিল কে? হ্যাঁ ও ইমান চাচের মাইয়া সাদিয়া। ও
ভুলে গেছে আরেকবার কই ওইতাছি ইমাম আব্বার মাইয়া সাদিয়া অহন দেখুন কেমনে ও ঘরে বয়া থাকে খালের এলাকা যাও বৌমারে ঘরে তোলো যাও 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 আয় লো বৌমা লো আও ও তো শখ আছে ললিতে বিয়া করা গায়ের পথে ছেড়ে নতুন শহরে অজানার মাঝে স্বপ্ন বুনি অন্তরে রুমঝুরুম ঝুরুম কাজটা আমরা কি ঠিক করলাম সাদিয়া ঝুরুম এই যে এভাবে হুট করে ঢাকা শহরে চলে এলাম আমি আছি না, আমরা দুইজন একলগে কাম করি, একলগে কাম করে সংসার চালাম। তুমি এত চিন্তা করো না তো। পথে কোনো সমস্যা নেই তো? না। সালমা, আরে ও সালমা, কই গেলা? আরে দেখা যাও কার আইছে। মামুন, তুমি খুব ভালো দিন আইছো। আমার মনে হইতাছে তোমার কপালটা খুব ভালো আছে। কে ফরিদ ভাই এই কথা কইলা কে? আরে শুনো, আমি যে গ্যারেজে কাম করি সেই মালিকে আরেকটা নতুন সিএনজি কিনবো। আর সেই সিএনজি একটা ড্রাইভার লাগবো না, তো সেই ড্রাইভারই তুমি হইবা। কাইলি তোমার লয়ে যাবো সিএনজি ট্রেনিং শিখাইতে। পরে দেখি সিএনজি চালানোর কামটা তোমার দিয়ে করান যায় কিনা। তোমরা অনেক দূর থেকে আইছো, আগে কও কেমন আছো? ভালো আছি ভাবি, আপনি ভালো? ভালো। ভাই দেখেন, আমার যদি কোনো কামে টামে লাগানো যায়, মানে ওই গার্মেন্টসে। এই কি কও তুমি? তুমি গার্মেন্টসে কাম করবা? অনেকেই তো করে। আরে হেড হইল গিয়া সালমা বেগমের ডিপার্টমেন্ট, হ্যাঁ জাপটায় ধরো তাইলে তো হয়। কই না যে তোমার আক্কেল বুদ্ধি নাই? কেন আমি আবার নতুন করে কি করলাম? এই যে ওরা কত দূর থেকে আইছে, কই ওগর ভিতরে নিয়ে যাবা, নাস্তা খাওয়াইবা, তারপরে গার্মেন্টসে না কই কাম দিবা হেটা পরে দেখা যাবে। হ তুমি তো ঠিক কথাই কইছো। আরে আগে ঘরে চলো তো। এই আয় তাড়াতাড়ি। কাম জানলে কোনো কিছুই কঠিন লাগে না। হাও সাদিয়া, ঠিক কইছো। কিন্তু কয়দিন যাবত না আমার গ্রামের কথা খুব মনে পড়তেছে। ইস, কি আর আয় রোজগারটা যদি গ্রামে থেকেই করতে পারতাম। দিন রুম ঝুরুম ঝুরুম ও হো হো ও হো কি মাউন মিয়া, কত দিলা? আপনি যত চাইছিলেন। এটা তো শুরু দিকের কথা। সব বিষয় কি আমি আগের মতো হইব? তোমার তো গাড়ি চালানো শিখাইলাম, এটা হিসাব কাটা দিব। দাও আরো 300 দাও। ভাই আরো 300 টাকা। দৌড় মিয়া, প্রথম যদি এত লাভ করবার চাও তাহলে গাড়ি কিনে চালাও। দাও আরো 300 দাও। ভাই বিশ্বাস করেন, এই 300 টাকা দিলে আমার কাছে আর কিচ্ছু থাকবে না। কি হইল? এখানে একা একা বসে আছো, মন খারাপ? মন তো একটু খারাপ হইবই। আজ কতদিন হয়ে গেছে বাপ মারে দেখি না। কালকে রাতেই না কথা কইলা। আর ঢাকায় থাকতে হইলে একটু অভ্যাস করুন লাগবে গো। সারা জীবন কি এমনিই থাকতে হইব সাদিয়া? বাপ মার কাছে থেকে কাম কাজ করন যায় না? সেই সুযোগ তো আসিল না। তুমি তো শিক্ষিত মানুষ, দেশে থাইকা নিজের জমি চাষ করতে পারবা না, কিন্তু ঢাকায় আইসা ঠিকই অন্য সিনজি ড্রাইভার দিতে পারবা। মজা লইতেছ না আমার লগে? হ্যাঁ মজা তো লই ভাই, বলদের মতো কাজ।
মামুন ভাই কি হয়েছে? সিএনজি চালানোর কাম আমার দিয়ে হইব না ভাই, যা কামাই সব তো মহাজনই লয়ে যায়। কি লাভ খাও? ঢাকা শহরে মেলা খরচের মধ্যে টিকে থাকতে হইলে কিছু না কিছু করাই লাগবে। চাইলেই তোর মনে মতো কাম কাজ করা যায় না। যা পাইছো করতে থাকো, নাহলে তো ওই গ্রামে গিয়া ওই হাল চাষি করতে হইবে। দূর, গ্রামের হাল চাষ করা এর চেয়ে অনেক ভালো। ওখানে যা চাষ করবো নিজের জমিতে চাষ করবো, যদি লাভ হয় নিজের লাভ, লস হইলে নিজের লস, কারো কাছে কৈফিয়ত দিতে হইব না। আর কতদিন হয়েছে বাপ মার একটু দেই না, ওখানে থাকলে তো সবাই একলগে থাকতে পারতাম। খুব একটা ভুল কও নাই। আমার বাপে গ্রামের সব জমা জমি বিক্রি করে আইসা ঢাকা শহর চলে আসছে, নিজেও ফাঁসছে আমাগরেও ফাঁসাইছে। এখন এই সিএনজি চালাই আমাকে দিন চালাইতে। আমার দিয়ে সিএনজি চালানো হইব না ভাই, আমার নিজের ভাগ্য নিজেরই বদলাইতে হইব। কি ব্যাপার আইসা এমন হয়ে পড়লা যে? এই কত কমাকে? আচ্ছা কত টাকা কামাইলা? কত আর কামাবো, যা কামাই সব তো মহাজনের পকেটেই চলে যায়। শুনো, আমগো আর ঢাকা থাকুনের কাম নাই, এখানে আর থাকুন না, গার্মেন্টসে আর চাকরি করবো না। এখানকার মানুষগুলো না ভালো না। তাই কি করবো? গ্যারামে চলে যান। গ্রামে? গ্যারামে গ্রামে যাই কি করবো? চাষাবাদ করুন। চাষাবাদ করুন? ওই দিন ভাবিকে বাড়িতে টিভিতে দেখলাম কেমনি অল্প জমিতে সুষমসার ব্যবহারের পর একটা সংসার কেমনি সুন্দর মতো চলে যেতে পারে। 3 বিঘা জমিতে সুষমসার ব্যবহার করলে অনেক ফলন হয়। তাইলে কি আমরা ঢাকায় এসে ভুল করলাম? আব্বা আসলে ঠিকই কইতো, আমি আসলেই একটা বাদের মা। চলো বউ, আমরা গ্রামে ফিরে যাই। যাও মিয়া যাও, খুব বড় সাহস দেখাইলা। যাউন কইতে হয় না, কও আসি। ভাই আমার জন্য দোয়া করেন, আপনি যা করলেন নিজের আপন ভাই বলেও এতটা করতে না। ভাবি আসি, ভালো থাকো। আচ্ছা সাবধান যাই গেলাম। যাবে না, কতদিন হইল গা? আরে আমার আদাইন বাটার গলা না? মামুন হ্যাঁ বুকুর থেকে আর কালকে তো অনেক মোবাইলে কথা হইলো। মনে হইল, আরে হ মামুনেরই গলা। আমার আরে বলো বলো দরজা বলো। আমার মামুনি আইছে। বাজার 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 তুমি আইছো বাজার বাজার আমার বাজার। আরে কান লোকে দেখো, লোকে আরো মানুষ আছে। বৌমা তুমি আইছো, আমার বৌমা। আসো আসো। আসি তো ভালো, হ্যাঁ হইছে হইছে বৌমা, হইছে হইছে হইছে। আম্মা তুমি কি মনে করছিলা আমি শহরে থাইকে যাবো? তাইলে আব্বা ওখানে তোমার মতো করে কেউ আমার বাদাইমা করে না। শুনছো তোমার বাদাইমা বলে কি কয়? আব্বা আপনার পোলা আর শহরে যাব না, এইখানে থাইকাই আপনার জমিতে চাষাবাদ করব। সবই তো বুঝলাম রে মা, তাই জমি যা ছিল তাও তো পুরা নাই। কি করছেন জমি? আপনি কি বেচে দিছেন? কার কাছে বেচছেন? কখন বেচছেন? গেল বছর তোর মায়ের ওই চিকিৎসার লেগে টাকার ব্যবস্থা করতে না পাইরা আমাকে ওই তালতলার জমিটা বান্ধা তুইছি। জমি বন্ধক রাখছেন? কার কাছে? ওই যে ওই শুক্কুর মেম্বারের কাছে। ই আল্লাহ, আপনি এটা কি করলেন? এ জাইনা শুনে শিয়াল একটা মুরগি রাখতে দিছেন? কি করবো কও, তখন তো আমার কোনো মাথা ঠিক আছিল না। তোমরা তোমরা আমাকে মাফ করে দাও। এটা আপনি কি করেন আব্বা? আম্মা বাইসে আছে, এটাই তো বড় কথা। আমার হাতের এই 2 বালা এখন কাজে আসবে। আব্বা এই বালা 2টা দিয়া জমি ছান যাইবো না? বৌমা তুমি এটা কি কও? তোমার নিজের হাতের বালা বেচে দিবা? আম্মা স্বামীর বিপদের সময় যদি নিজের গয়নাই কাজে না আসে, সেই গয়নার কি দাম? মামু শুনছস, তুই তো জীবনে কোনোদিন কাজের মতো করে কাজ করতে পারস নাই। এরপরে তুই যদি বালা 2 গুণ বানায় দিতে না পারস, তাইলে তাইলে তুই আমার ফলাই না। এই না দলিল, তোমার দলিল তুমি নিবা না তো কে নিব কও? এইটা তো এতদিন আমার কাছে আমানত হিসাবে ছিল। বাসাইলে মেম্বার সাহেব,
গয়না না দিতে পারলে তো আরো দেরি হয়ে যেত। আমি তাইলে কালকের থেকেই জমিতে কাজ শুরু করি। বোঝে না রে, বোঝে না। তোমার জমিতে তুমি চাষ করবে না তো কে চাষ করবো? আমার লোকজনকে চাষ করবো? তবে চাষ তুমি করবা আরো 2 বছর পর থেকে। আরো 2 বছর পর মানে? কি আর কমো আজিজ মিয়া, এই মহাজনী ব্যবসাটা করতে আমারও পছন্দ হয় না। কাছের মানুষের কষ্টের কথা শুনতে হয়। তোমারও টাকার প্রয়োজন ছিল, আমি তোমার টাকা ধার দিচ্ছি, তুমি জমি বন্ধক রাখছো। তবে সেই সঙ্গে কিন্তু একটা চুক্তিপত্র হয়েছে। সেই চুক্তিপত্রে লেখা ছিল যে তুমি টাকা দিতে যদি বিলম্ব করো তাহলে আমি আরো 2 বছর সেই জমি চাষ কইরা আমারটা বসায় দেবো। এইটা কি কন? এই সামান্য দেরির লেগে আরো 2 বছর? আমারও কি আটকে রাখতে মন চায়, হ্যাঁ, কিন্তু চুক্তি তো চুক্তি, নাকি মানো না? তাহলে মসজিদে ডাকি, ঘরেই ওই চুক্তিপত্র আছে, আইনা দেখা। বাবজান রে, আমরা তো মনে শেষ হয়ে গেলাম। কি হয়েছে? শুক্র মেম্বারে কয় টাকা দিতে দেরি করছি, চুক্তিতে নাকি লেখা আছে টাকা দিতে দেরি হলে ওরা 2 বছর জমি চাষ করে ওটা বসায় নেব। কি কোন আব্বা? চুক্তিতে নাকি এইরকমই লেখা আছে। এই যে গয়না দিয়া দলিল আনছি, কিন্তু চুক্তিতে নাকি লেখা আছে যে ওই 2 বছর ওরা চাষ করবো। এখন 2 বছর আমরা কি না খেয়ে থাকবো? আব্বা, দলিল তো ফেরত দিয়ে দিছে, তাহলে আবার চুক্তি কিসের? বাবারে, তখন তো মাথা ঠিক আছিল না। তোর মায়ের চিকিৎসার জন্য এই জমির দলিল বন্ধক রেখা ওর কাছ থেকে টাকা আনছিলাম। তখন কিসে কিসে টিপ সই দিছি, ঠিক দিছি, কিছুই তো মনে নাই। বুঝছি, ওই চালবাজি চুক্তি সব সর্বনাশের মূল। কৌশল করে তোমার দিয়ে টিপসই নামাইছে। কি হইব? রাহেলা, আমার শ্বশুরের জমিটা না শুক্র মেম্বারের কাছে বন্ধক আছে। ভুয়া চুক্তি কইরা 2 নাম্বারই দলিল করে আটকে রাখছে রে। কস কি? হ্যাঁ তো লোক ভালো না। আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না, কেমনে যে জমিটা ছাড়াই। হায় রে, কি একটা ঝামেলায় পড়লি। এখন দেখ না, এই জমি ছাড়াইতে গিয়া কত ঝামেলা হইতাছে। 2 নাম্বারই চুক্তি সই করায় জমিটা কেমনে আটকে রাখছে। ও, এইবার বুঝতে পারছি, ওই চুক্তি যত নষ্টের মূল। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আরে শুক্র মেম্বারের একটা বলদ পোলা আছে না, ওই যে মজিদ ভাই। হ্যাঁ, এমনি আমার পিছে পিছে ঘুরে। এমনি তো ঘুরেই, এখন তারে আরো ঘুরানো। ওর বল দামিরে কাজে লাগাই তোর শ্বশুরের চুক্তিপত্রটা আমি তোর আয়না দিতে পারো। বুঝতে হবে এটা রাহেলা, ঠিক আছে? আর শোন, ও হইছে দিনটা 24 ঘন্টা মানে কল দিত, তারপর দেখা করতে চাইতো। আজকে আমি ওর কল দিব, কালকে ওর চুক্তিপত্রের কথা বলবো কয়া, তারপরে আমি চুক্তিপত্র আইনা তোরে আমি নিশ্চিন্ত করতেছি। তুই চিন্তা করিস না, তুই চাচারে নিশ্চিন্ত থাকতে পার, ঠিক আছে? ওরে এমন মিস কল দিবি, তোর কল পাইয়া আনন্দে পাগলা ঘন্টির মতো ঘুরতে ঘুরতে চুক্তিপত্র নিয়ে আইস। এইটাই, তুই একেবারে চিন্তা করিস না। বলতে আমার ফোন পাইলে কি যে করবো। কেন কমো আব্বা? হ্যালো, কে মজিদ ভাই? রাহেলা, তুমি আবার আরে রাখেন রাখেন মজিদ ভাই, এত উত্তেজিত হয়েন না, আপনার তো সিস্টেম হ্যাং হয়ে যাইব। হ্যাঁ, না না না, ঠিক আছে। আসলে কতদিন আপনার লগে কথা হয় না, দেখা হয় না, এই জন্য ভাবলাম একটা ফোন করি। কি কইলা রাহেলা তুমি? এটা কি কইলা? আরেকবার কইবা, আমার তো মনটা আমাদের কেমন লাগতেছে। তুমি আমার দেখতে চাও? আমি অহনই আইতাছি। আরে আমি না তোমার সাথে দেখা করার জন্য কতবার তোমার রিকোয়েস্ট করছি, তুমিই তো শুনো না। রাখেন রাখেন মজিদ ভাই, আপনি না কিছু পাগলামি যে করেন না। তাহলে আমি কি করুম কল? তুমি
তুমি কয়া দাও এইটা করো। আমরা ফোনে কথা কই আর যখন সুযোগ হবে তখন আমরা দেখা করব। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাই। তুমি তো আমার শাহরুখ খান। কি কইলা আগে কোন? শাহরুখ খান। শোনো, সাদিয়ার শ্বশুর আছে না, ও কয়েকটা জমি তোমার বাপের কাছে বন্ধক রাখছে না? আছে তো, আমি জানি। ওই জমির দলিলটা তোমার আমার কাছে আইনা দিতে হবে। মানে আমি চাই ওই জমিটা যেন তোমার নামে হয়ে যায়। কি কইলা আব্বার কাছে দলিল থাকে, এইটা তুমি পারো না? কেন তুমি না কইলা তুমি আমার লেগে জান দিতে পারবা, তুমি আমার লেগে সব করতে পারবা, একটা দলিল আনতে পারবা না? তুমি না আমার হিরো, পারবা না এটুকু আমার জন্য করতে? তুমি না আমার শাহরুখ, তুমি আমার ঋতিক, তুমি পারবা না এটা করতে? এটাই তো, আমি হচ্ছে হিরো। হিরোরা সব পারে, সামান্য একটা দলিল পারবে না। সেটাই আমি পারো। হ্যাঁ তুমি ওই বকুলতলা যে খাড়াও, অহনই হিরোর মতো দলিলটা নিয়ে আসা তোমার হাতে দেবো। তাড়াতাড়ি দাও, আমি আমি আসি। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ ঠিক আছে। হ্যালো রাহেলা, হ্যাঁ কোন কিছু করতে পারলি তুই? কোস কি রাহেলা বেগম একটা কামে হাত দিছে, আর কাম হইব না? এটা কোনো কথা হইলো? কি হয়েছে একটু খুইলা কনা। না না, আইজ না আইজ না, আগে পুরো ঘটনা শেষ হোক তারপরে কব। কি ব্যাপার মজিদ ভাই, জমির দলিল কই? এইটা তো কিসের চুক্তি? আজিজ সাজার নামে তো আমি এইটাই পাইলাম, এইটা ছাড়া তো আর কোনো কাগজপত্র আমি কিছুই পাই নাই। ও এইটাই তাইলে সেই চুক্তিপত্র, এইটা দিয়েই তাইলে সাদিয়া জমি ফাঁসাইছে। ভালো হয়েছে, সাদিয়ারা ফাঁসছে। এটা হচ্ছে আমার বাপের চুক্তি, কাঁঠালের আটার মতো, যারে ধরে আরে ছাড়ে না। এই তুমি কও না, তুমি এখন খুশি না? আরেকটু খুশি হইতাম যদি এই গাছ দিয়ে আমার দুইটা বকুল ফুল পাইরা দিত। এটা কোনো কথা কইলা? বকুল ফুল এখনই পাড়া দিতেছি। তো এই চুক্তিপত্রটা না তো তোমার কাছেই থাক। হ্যাঁ হাতে না না, তোমার জিনিস তোমার কাছেই রাখো। আমি কই রাখবো তোমার কাছে? আরে প্যান্টের পিছনের পকেট আছে কি করতে? নাও নাও নাও। আমার কাছে রাখবো? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তোমার বকুল ফুল, বকুল ফুল, বকুল ফুল। হাই হাই, এটা তুমি কি করলা? কি করলাম? অমন জরুরি চুক্তিটা তুমি পানিতে ফালাই দিলা। হ্যাঁ ওই যে ডুবতেছে ডুবে গেল। আয় হায় রে, অমন জরুরি চুক্তিটা তুমি এরকম নষ্ট করলা? না, আমি তো চুক্তিটা পানিতে ফেলি নাই, মনে হয় এই পকেট থেকে পড়ে গেছে। আর কি হবে? চুক্তিটা শেষ, অমন জরুরি চুক্তি, এখন কি হইব? আল্লাহ রে, আমি তো অনশেষ। আব্বাই যদি চলে আমার চামড়া দিয়ে আব্বা একদম একদম ডুগডুগি বানাইবো, জানো তুমি? এই, আল্লাহ, তুমি এখন বাড়ি যাও, বাড়ি যাও। আর একটা কথা তোমার কাছে আমি রিকোয়েস্ট, কিন্তু এই কথা এই দলিল যে ডুবিয়া গেছে এটা খবর কইও না, এইটা কারু কইবা না, বুঝছো? আমার রিকোয়েস্টটা রেখো। আমি কই যে খবরদার তোমার কাছে রিকোয়েস্ট কাউকে বলো। ঠিক আছে ঠিক আছে, ও তুমি খোদা। এরপর আর কি বলদটা শহরে ভাগছে বাপের ডরে। আচ্ছা শোন, তুই যেটা কইতাছি, তুই চাচারে একেবারে চিন্তা করতে মানা করবি, আর কবি ওসব চুক্তি টুক্তি বলে এখন আর কিছু নাই, ঠিক আছে? আর এরপর দিয়ে চাচারে সতর্ক থাকতে কবি, জানি ওই শুক্র মেম্বারের লগে কোনো রকম কোনো চুক্তি না করে, ঠিক আছে? ঠিক আছে বান্ধবী, তুমি যে আমার কি উপকার করলা। আরে ধর এসব কথা বাদ দে তো, তুই খালি চাচারে নিশ্চিন্ত থাকতে কবি, যেন এইসব চুক্তি টুক্তিতে আর না যায়, ঠিক আছে? আর যে শুক্র মেম্বার জিগায় যে জমি বন্ধক ছিল, এইটা ছিল সেটা ছিল, তাহলে যেন চাচা কয় যে চুক্তি কই, চুক্তি দেখান। চুক্তি দেখাইতেও পারবো না, ওনার চুক্তি কি চুক্তি কই, এই চিন্তা করতে করতে দিন পার হয়ে যাবো। মামুন, আরে মাস্টার সাহেব, আপনি আমাকে বাড়িতে কি ব্যাপার? শুনলাম মামুন নাকি ফিরে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামুন মামুন, আরে দেখে আরে দে দে চেয়ারটা দে, চেয়ারটা দে। আচ্ছা
বসেন বসেন মাস্টার সাহেব, বসেন বসেন বসেন, আপনি বসেন। আপনি বৈশাখ কথা বলেন, আমি আমি একটা কাম সেরে আসতেছি, তাই না? বসেন বসেন, এই কথা কম। তোমরা যে ঢাকা শহর থেকে ফিরাইলে তো বিষয়টা কি? বিষয় কিছু না স্যার, জীবিকার টানে গ্রাম ছেড়ে শহরে গেছিলাম, চাকরিটাও পাইছিলাম, তবে শহর তো শহরই। আমরা হইতেছি গ্রামে বড় হওয়া ছেলে পেলে, মন টিকতেছিল না। আসলে সবই মাইনা নিতাম স্যার, যে পরিমাণে শ্রম আর সময় দিছি সেই পরিমাণে টাকা তো আসে নাই। স্যার, শহরে টাকা থাকবার পারে, কিন্তু পেরেশানিও অনেক। আর শহরে না আছে মা, না আছে বাপ, না আছে আপনজন, সবাই খালি দৌড়ায়। গ্রামে সব কিছু কেমন আপন আপন লাগে, আর শহরে কিছুই ভালো লাগে না। তা অবশ্য ঠিক বলছো, নিজের গ্রাম হলো গিয়ে নিজের। সেটাই স্যার, বুদ্ধিটা সাদিয়াই দিল, কইলো যা খাটবো নিজের জন্য খাটবো, নিজের জমিতে খাটবো, যা লাভ হইব নিজেই পাবো, ওই মহাজন ফজনরা আর দিতে পারবো না। তোমার কথাটা শুনে মনটা ভরে গেল না। তোমাকে মতো সবাই যদি এরকম ভাবে বুঝতো, তাহলে কেউ আর শহরের দিকে দৌড়াইতো না, শহর থেকে সবাই গ্রামে ছুটে আইতো। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। শুনেন, আপনি ওদের একটু বুদ্ধি পরামর্শ দিয়েন, আর একটু খাস দিলে দোয়া করেন। সেই জন্যই তো আসছি। মামুন, তোমার এখনকার দায়িত্ব হলো কৃষি অফিসারের সাথে যোগাযোগ রাখা, সর্বক্ষণ তার সাথে থাকা। হেরা একটা প্রদর্শনী প্লট খুঁজতেছিল, তো তোমাকে উত্তরকারী জমিটা তো পড়েই রয়েছে, ওটাই হ্যাঁ করে দিয়ে দাও। হ্যাঁ প্রদর্শনী করা হইলো, আর তোমরা হাতে কলমে কাজ শিখতে পারবা। আলহামদুলিল্লাহ স্যার, হইলে তো খুব ভালো হয়, কিন্তু কৃষি স্যার কি রাজি হইব? তারে তো আমি ম্যানেজ করেই দিব, তাতে তোমারও লাভ, হ্যারও লাভ। এখন থেকে তুমি সারাক্ষণ কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবা, তার অফিসে যাইবা, ঠিক আছে? স্যার, সাদিয়া কইতেছিল ওই স্যার, ওই ঢাকায় থাকতে টিভিতে একবার দেখছিলাম সুষম সার ব্যবহার করে জমিতে কেমনে বেশি ফলন করা যায়। এই এই যে স্যার, অনেকটা এইরকম। এটা তো খুবই সহজ ব্যাপার। মাটি পরীক্ষা করে ফসলের চাহিদা অনুযায়ী সার দেওয়াকে সুষম সার বলা হয়। আরেকটু সহজ করে বলি, আমাদের দেশে কি দেখা যায়, কৃষকরা শুধু ইউরিয়া সার বেশি দেয়, কিন্তু জমিতে সকল সারের গুরুত্ব বোঝার চেষ্টা করে না। যেমন পটাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সার, কিন্তু তা অনেকেই বুঝতে পারে না, যা কিছুটা জানলেও তার ব্যবহারের সঠিক নিয়ম বা পরিমাণ জানে না। এই যে এগুলো দেখো, এইগুলো দেখো, এইগুলো বাসায় যায় সময় করে পড়বা। সারের গুরুত্ব, সারের অভাব হলে কি হয়, বেশি দিলে কি হয়, বা ঠিক মতো দিতে হইলে আগে মাটি পরীক্ষা করে সার কেমনে দিতে হয়, তার অনেক কিছুই পাবে এই লিফলেটগুলোতে। ঠিক আছে স্যার, এগুলো তাহলে আমরা ঘরে গিয়ে পড়ি। আর আপনার কথায় যা বুঝলাম, সার দেওয়ার আগে মাটি পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। একদম ঠিক। এই পরীক্ষার পরেই আমরা তোমাকে বলে দিতে পারবো যে কোন সার কতটুকু দিতে হবে। ধন্যবাদ স্যার, বিষয়গুলো জানি অনেক উপকার হইল, আর আপনার অনেক সময় নিয়ে ফেলাইলাম আমরা। শোনো, তোমাদেরকে যত সময় দেবো দেশের জন্য ততই মঙ্গল। আচ্ছা, আরেকটা ব্যাপার জিজ্ঞেস করে তো ভুলে গিয়েছি, তোমাদের উত্তরকানের জমির পরিমাণ যেন কত? স্যার 2 বিঘা। কেন? শোনো, কানাডিয়ান পটাশ কোম্পানি, ক্যানপোটেক্স এবং ড্রাগন ফার্টিলাইজারের বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের সহযোগিতায় দেশব্যাপী গত 3 বছর ধরে সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্প চলছে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় আমরা প্রদর্শনী প্লট নির্বাচন করি, সব কৃষকদেরকে দেখানোর জন্য কিভাবে মাটি পরীক্ষা করে সুষম সার ব্যবহার করলে ওই জমিতে অধিক ফসল ফলানো সম্ভব, যা দেখে কৃষকরাও জমিতে সারের আন্দাজ বুঝতে পারে। তো মাস্টার সাহেব বলল পরীক্ষা দিবা? পরীক্ষা তো দিবই, তাই কলেজে না, নিজে গো জমিতে। আর হে পরীক্ষায় শুধু পাশ করলে হইব না, এমন কিছু করতে হইব যেন সবাই চাইয়া থাকে। আচ্ছা, তাহলে আমারে বুঝাও, সুষম সার মানে কমও না বেশিও না। কি কমও না আর কি বেশিও না? মাইনে হইছে জমির চাহিদা অনুযায়ী সার দিতে হইব, কমও না বেশি সারও না।
আর এইটারই কয় সুষম সার। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু আমার বউ যে সারাদিন পড়াশোনার মধ্যে পড়ে থাকে, আর এর জন্য যে আমার বউর আমি কম কম পাইতেছি, এটার হিসাব কে দেব? শহর ছেড়ে গায়ের পথে ফিরে সবুজের মাঝে সাজাই জীবনটারে। কি অবস্থা, কি সার দিচ্ছ? কানাডিয়ান পটাশ সার। এই সারের খবর তুমি কি করে জানলে? কৃষক ভাই কোথায় জিগাইছি, ওগোদারে পটাশ জিগাইলেই কয় কানাডিয়ান পটাশ সার। এখন যখন নিজে দিতেছি টের পাইতেছি স্যার, আসলেই মানুষে ভালো কয় না, কারণ আছে। তা ঠিক, ভালো জিনিস কাউকে চেনাতে হয় না। ঠিক আছে, কাজ করো, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওহো 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 লা 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 লা। তুমি তো একটা কাজ করে দেখালে বটে। স্যার, এটা আপনি কি বলেন? আপনি তো সব কাম করছেন। আপনি জমিনের মাটি পরীক্ষা করে আমাকে কয়ে দিছেন কোন সারটা দিতে হইব, কোন সারটা দিতে হইব না। আমি শুধু আপনার কথা মতো কাজগুলো করছি স্যার। আজকের মিটিংয়ে আসো নাই কেন? স্যার, আজকে একটু কাজের জন্য আসতে পারি নাই। একটা সুসংবাদ আছে। সুসংবাদ? স্যার, আপনার কি প্রমোশন হয়েছে? তাহলে তো স্যার আপনার জন্য মিষ্টি কিনতে হয়। হ্যাঁ। সুসংবাদটা তোমার জন্য। কি? কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সুষম সার ব্যবহারের রোল মডেল হিসেবে তোমাকে নির্বাচিত করা হয়েছে। সত্যি স্যার? আমারে? খুব তাড়াতাড়ি তোমাদের এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুন্দরী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আজকে যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন, মামুন মিয়া, যে সুষম সার বন্টনের জন্য রোল মডেল হিসেবে নির্বাচিত হয়েছেন, তার হাতে এই পদকটা তুলে দেওয়ার জন্য স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে রোল মডেল নির্বাচিত হওয়ায় তার হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন মামুন মিয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য সকলকে শ্রদ্ধা জানাই। আমি এটুকুই কইতে চাই যে এই পুরস্কারের যোগ্যতা আমার নাই। এই পদকের আসল হকদার হইতেছে আমার স্ত্রী সাদিয়া। তাই আপনাদের সম্মতি চাই আমি এই পদকটা ওর হাতে তুলে দিতে চাই। সাদিয়া, এই নাও। এটা কি? খুলে দাও। ভুলে গেছো আবার জমি বান্ধা ছিল, তুমি তোমার বালা জোড়া যদি বন্ধক না রাখতা, আজ আমি এই জায়গায় আইতে পারতাম না। আগে জোড়ার লগে নতুন জোড়া। তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে গুড মর্নিং ডিএক্সএন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে আছি ডিএক্সএন সাইবার বিলি হেড অফিসের সুইমিং পুলে। তো এখানে অনেকবারই আসা হয়েছে, অনেকবারই সুইং করা হয়েছে, মজা করা হয়েছে। আসলে নতুন করে মজা করার মতো কিছু নাই, কারণ আমরা যারা মালয়েশিয়াতে আছি এখানে আসলে সুইং করা হয়। তো সুইমিং পুলে সুইং করা হচ্ছে, আসলে এখানে এসে বসে নিরালায় আনন্দ করার মজাটা হচ্ছে আলাদা। তো যেমন এই যে জায়গাটা বসে আছি, কিছু আনন্দ করতেছি, কিছু বিনোদন করতেছি। এই যে উপরে দেখতেছি আপনার হোটেল, এটা দেখছেন হোটেল। যারা বিভিন্ন দেশ থেকে আসে তারা এখানে থাকে এবং ফ্রিতে
যারা কোয়ালিফাই হয়ে আসে আর কি, পিএসসি কোয়ালিফাই যেটাকে বলে, সে মাধ্যমে আসলে এখানে থাকতে পারে। আর তাছাড়া আমরা যারা মালয়েশিয়াতে আছি, আমরা প্রায় সময় এখানে মানে আসার চেষ্টা করি, এসে আমরা কিছু বিনোদন নিয়ে কিছু ট্রেনিং করি, কিছু ট্রেনিং করাই, খুব এনজয় করি। আর আমার ওই পাশে যদি আমি কিছু ব্যক্তিকে দেখাই, সবাই কিন্তু এনজয় করতেছে, আর সবাই কিন্তু ডিএক্সএন এর মেম্বার্স এবং ডিএক্সএন এর ফ্যামিলি, সবার আইডি আছে, সবাই কনজিউমার, সবাই একটা ডিস্ট্রিবিউটর আইডি খুলে এখান থেকে জাস্ট কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করতেছে, পাশাপাশি 10 জন ব্যক্তির সাথে শেয়ার করে এখানে লাইফ টাইম একটা ইনকাম করতেছে। তাহলে ভাই আপনি কেন করবেন না বলেন তো? আপনার জন্য তো ডিএক্সএন, আপনার জন্য ডিএক্সএন, ডিএক্সএন এর A to Z আলহামদুলিল্লাহ প্রায় 450 প্লাস প্রোডাক্ট আছে। আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি হয়ে গেছে গত 3 মাস আগে। মনে করেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার একটা পর্যায়ে চলে গেছে, আমরা মালয়েশিয়াতে আপডেট পাইছি, ডিএক্সএন এর কিছু চাল বাইরে হয়েছে, স্পন্সর করছে, ডিএক্সএন এর কিছু চিনি স্পন্সর করছে, ডিএক্সএন এর কিছু দুধ স্পন্সর করছে। এগুলো তো গত 2 থেকে 3 দিন আগে আমরা আপডেট পাইছি। ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে এগুলো নিয়ে পাবেন বাংলাদেশে। তো মনে করেন একটা মানুষের প্রয়োজনীয় চাল থেকে ডাউল যদি ডিএক্সএন এ পাওয়া যায়, আমি কেন অন্য কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করব? আমি কেন ট্র্যাডিশনাল বিজনেসে যাব? আমি যদি ডাইরেক্ট সেলিং এর যদি আমার A to Z সম্পূর্ণ প্রোডাক্টস পাই, আমি ট্র্যাডিশনালে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি দালালকে টাকা দেওয়ার কোনো প্রশ্ন আসে না, আমি কোনো কোম্পানির নাম ধরতেছি না, জাস্ট আমি বলতেছি আমরা ট্র্যাডিশনালে কেন যাব? আমি যদি কনজিউমার হয়ে ডাইরেক্ট কোম্পানির থেকে প্রোডাক্টস পাই, ডাইরেক্ট কোম্পানির কাস্টমার, এখানে কোনো দ্বিতীয় ব্যক্তি নাই, এখানে কোনো দ্বিতীয় ব্যক্তি নাই। আপনি ডিএক্সএনটা কেন করবেন না? আর ডিএক্সএন আপনি যদি ইনকাম করতে চান, ডিএক্সএন জাস্ট মার্কেটিং প্ল্যানটা একটু জানলে তো আপনি এখান থেকে লাইফ টাইম ইনকাম সিকিউরিটি তৈরি করতে পারবেন। আরে ভাই আপনি মার্কেটিং সিস্টেম তো আপনি ইনকাম করবেন না, ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করতে আপনি নিজেকে হেলদি রাখতে পারবেন। ভাই যদি আপনি দুইটাই চান, মার্কেটিং প্ল্যান এবং হেলদি চান, পাশাপাশি আপনি ওয়েলথটা পাবেন। ওয়েলথ মানে কি জানেন? ইনকাম। হেলথ মানে কি? সুস্বাস্থ্য। পাশাপাশি ওয়েলথ আর হেলথ যদি আপনার থাকে, আপনি ব্যক্তিগত হ্যাপিনেস, আপনার ফ্যামিলি নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। আমাদের বাংলাদেশে অনেক সিনিয়র লিডার আছে যারা বিভিন্ন দেশে নিজের ফ্যামিলিকে নিয়ে ঘুরে, নিজের ওয়াইফ, নিজের সন্তান, সবাইকে নিয়ে ঘুরে। তো আপনি ব্যক্তিটা চান না? তাহলে আমি বলবো আপনি ট্র্যাডিশনাল বিজনেস থেকে ডাইরেক্ট সেলিং এ আসেন প্লিজ। আমি সকল বাংলাদেশিদের যারা এই বিজনেসে নাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ আপনি একটু আসেন, বিজনেস একটু বোঝার চেষ্টা করেন। আর ছোট্ট করে একটা মেসেজ দিব লাস্ট সময়, আপনারা যারা ফেসবুকে বিভিন্ন জিনিস আপডেট দেন, 2টা স্টার পাওয়ার জন্য, 2টা কমেন্ট পাওয়ার জন্য, এই যে স্টারের কমেন্ট, আপনি 5 মিনিটের ভিডিও বানাবেন এভাবে প্রতিদিন 10টা 20টা, তাহলে আপনাকে স্টার দিবে, আপনাকে সাপোর্ট করবে। আবার 10 জনকে আপনি ভিডিও ফিডব্যাক দিলে তারা আপনাকে ফিডব্যাক দিবে। কতটুকু পরিশ্রম, কয় টাকা পাচ্ছেন দিন শেষে? মাত্র $5 থেকে $10 পুরো মাসে। তাহলে এটাকে আপনার লাইফ ক্যারিয়ার করতেছে? ক্ষণিকে $2-4 জন্য আপনি কেন এত পরিশ্রম করতেছেন? আসুন না ডিজিটাল যুগে আমরা একটু ডাইরেক্ট সেলিং এ আসি। ডিজিটাল ডাইরেক্ট সেলিং এ যদি নিজেকে গঠন করা যায়, আপনার জীবনটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেভাবে চায় সেভাবে আপনি গঠন করে দিতে পারবেন। জাস্ট মানুষ হচ্ছে উসিলা। তো অবশ্যই যারা ডিএক্সএন বিজনেসটা করতে চান, ভিডিও অনেক লং করে ফেলছি, সবাই একটু বোঝার চেষ্টা করবেন, ডিএক্সএন বিজনেসটা করবেন। ধন্যবাদ। গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। প্রিয় বিজনেস পার্টনার, যারা বিজনেসটা করতেছেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা দেখেন। ডিএক্সএন যে প্রতি মাসে ইনকাম দেয়, এটাই তাদের প্রমাণ। আজকে কিছু সংখ্যক প্রমাণ দেখাচ্ছি। আমাদের লিডার এখানে আছেন জামাল ভাই ডায়মন্ড, এখানে আছেন মানিক ভাই স্ট্রাইজেন, সুমন ভাই কামিং স্টার ডায়মন্ড। তারা কিন্তু প্রত্যেকেই আজকে তাদের বোনাস উঠাইছে। আমরা আছি ডিএক্সএন আরবিল অফিসে। আসলে বোনাস যে দেয় এটা আসলে প্রমাণ করার কোনো কারণ নাই, তারপরেও আমি চেষ্টা করতেছি যারা নতুন আছেন, জয়েন করবেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে ইনকাম দেয় কিনা, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমরা আমাদের লিডারদের কাছ থেকে অনুভূতি নিব আজকে, তারা যে ইনকাম, কে কত টাকা বোনাস পাচ্ছে। প্রথম যাবো আমি জামাল ভাইয়ের কাছে। জামাল ভাই, আপনার অনুভূতিটা শেয়ার করবেন। আপনি কতদিন যাবত আছেন এবং কত টাকা ইনকাম পাচ্ছেন মাসে এভারেজ? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি জামাল আহমেদ, ইরাক কুর্দিস্তান থেকে। সম্মানিত বন্ধু, যেখান থেকে আজকে ভিডিওটা দেখবেন, সবাই একটু মনোযোগ সহকারে আজকে আমাদের কথাগুলো শুনবেন। দেখেন, আমিও আপনাদের মতনই একজন ব্যক্তি ছিলাম, একজন পার্সেন্টেজ ডিএক্সএন সিস্টেমের সাথে আসছি, জয়েন হয়েছি। তবে সিস্টেম আমি ফলো করছি, ফলো করে কাজ করছি আলহামদুলিল্লাহ। কাজ করার কারণে আজকে হ্যান্ডসাম একটা ইনকাম কিন্তু প্রতি মাসে করতেছি, প্রায় 50,000 টাকার কাছাকাছি। 50,000 টাকা প্রতি মান্থলি কিন্তু আমি এখান থেকে ইনকাম নিতেছি আলহামদুলিল্লাহ। এই যে আজকে আমি যদি বলি, আমার মতন আনন্দ কোনো বিক্রি নাই। কারণ
আমার দেখেন ওইদিকে একটা কাজ করতেছি বিজনেসের পাশাপাশি, ওইখানে একটা স্যালারি আছে প্রায় 50,000 টাকা। এখান থেকে আবার এটা মনে করেন আবার এখান থেকে একটা বোনাস পাইছি 50,000 টাকা, মিলে প্রায় 1 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ। তো এখন আমার আনন্দ থাকবে না থাকবে কি আরেকজনের, এই কারণে বলি যে সিস্টেম যখন আপনারা ফলো করবেন তখন ফলোর মতন ফলো করেন, যে এখান থেকে ভালো কিছু অর্জন করা যায়। কারণ দেখেন আজকে এই যে ডিএক্সএন বিজনেস আমরা করতেছি, আমি মনে করি যে ডিএক্সএন বিজনেসটা আমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ। যে সুযোগটা আমি বুঝতে পারছি এবং বোঝার কারণে আজকে এই সুযোগটাকে কাজে লাগাইছি, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আজকে একটা সিস্টেম তৈরি করে নিছি। এই সিস্টেমটা তৈরি করার কারণে আজকে আলহামদুলিল্লাহ এত একটা আনন্দে আছি। দেখেন এই যে ইনকাম না এখন কত হয়েছে, আমি এর থেকে শুরু করছি, আমি কুর্দিস্তানে আছি কাজের পাশাপাশি সিস্টেম তৈরি করার কারণে এখন দেখেন বাংলাদেশে যদি আমি চলে যাই আমার ইনকাম কিন্তু আমার পিছনে পিছনে যাবে, শুধু বাংলাদেশে না আমি যেখানেই যাই সেখানে গেলে কিন্তু আমার এই ইনকামটা থাকবে। এমনকি ডে বাই ডে এটা শুধু ডেভেলপ হবে, কখনো কিন্তু এটা ডাউন হইব না। তো এই সিস্টেমটা তৈরি করতে অবশ্যই আমার এখানে সময় দিতে হয়েছে। আমার কাজের পরে যে অবসর সময়টা অত অপচয় করতাম, অন্য কোথাও অপচয় না করে এখান থেকে অপচয় করছি। আর মূল যে কাজটা এখান থেকে পড়া কিনা ব্যবহার করছি। আমরা অনেকেই এখানে আমার সাথে অনেক লোকে জয়েন হয়েছে, ওনারা আজকে সিস্টেমের সাথে নাই, কারণ ওরা চিন্তা করছে যে আমি এখান থেকে পড়া কিনবো, আমার পকেটে টাকা দেবো, এখন এই টাকাটা ব্যাগ আসবে। আমি ওই চিন্তা করি না, আমার ফিউচারে ছিল যে 1 বছর 2 বছর পরে আমার ইনকাম কোথায় থাকবে, যে আজকে আলহামদুলিল্লাহ তৈরি করতে পারছি। এখান থেকে সর্বপ্রথম কাজ হচ্ছে পড়া কিনে ব্যবহার করে এই প্রোডাক্টের বেনিফিট শেয়ার করেন, পাশাপাশি দেখে একটা নেটওয়ার্ক তৈরি হবো, ওইখানে সেল হবো, এখান থেকে একটা ইনকাম এখান থেকে নিতে পারবেন। সবাইকে বলবো ডিএক্সএন সিস্টেম আমাকে বিশাল বড় আমাদের একটা সুযোগ দিতে, সুযোগটাকে কাজে লাগায় আপনার আমি বুঝতে পারবো আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং। অসংখ্য ধন্যবাদ গ্রেট লিডার জামাল ভাই, খুব সুন্দর কথা বলছেন। আমরা এবার যাব আমাদের গ্রেট লিডার মানিক ভাইয়ের কাছে।